পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের আজকে আমরা জানবো দেখো স্থিতিশীল উন্নয়ন। আগের পার্টগুলো যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা আগের ভিডিওগুলো এই চ্যাপ্টারের দেখে নিও। তাহলে চলো এবার বলছি, দেখো যে স্থিতিশীল উন্নয়ন এটা কি হয়। তাহলে আমরা জানি, আগের দিন বলেছিলাম যে আমাদের যে পরিমাণে শক্তি আছে সেগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, মানে জীবাশ্ম জ্বালানি বা যেসব শক্তি আছে সেগুলো সীমিত। তার জন্য আমাদের এমন শক্তি খুঁজতে হবে যেটার সাহায্যে আমরা ভবিষ্যতে বাঁচতে পারবো। তাহলে সেই শক্তিগুলো সম্পর্কে জানবো। তাছাড়া আর একটা কাজ করতে হবে যে আমাদের বর্তমানে যে শক্তিগুলো আছে সেগুলোকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। তাহলে এই যে শক্তিটাকে আমরা সংরক্ষণ করে রাখবো, তো এটা যে পদ্ধতিতে হবে, মানে যে কারণেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা শক্তি সঞ্চয় করে রাখবো, সেটাকে বলা হবে স্থিতিশীল উন্নয়ন। এটার মানে হলো যে আমাদের বর্তমানে যে পরিমাণে শক্তি লাগবে সেটা আমরা পূরণ করব এবং আমাদের ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেও রাখবো। এই দুটো কাজ এখানে বলা হবে, ঠিক আছে? তাহলে বললাম, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যখন আমরা শক্তি সঞ্চয় করে রাখবো এবং বর্তমানের চাহিদা আমাদের পূরণ করব, সেটাকে বলা হবে তার স্থিতিশীল উন্নয়ন। তাহলে তোমরা এটা লিখে নাও। দেখো, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে, মানে সম্পূর্ণ শেষ না করে, যখন মানবজাতির উন্নয়নের কাজে ওই সম্পদের ব্যবহার করা হয়, মানে যে সম্পদ আছে সেটা উন্নয়নের কাজে ব্যবহার করা হয়, সেটাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। এটা তোমরা ভালোভাবে লিখে নাও। আচ্ছা, এবার দেখো, যদি বলা হয় স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য কি কি, তো তোমাদের উদ্দেশ্য দেখো এই পয়েন্টগুলোই লিখতে হবে। প্রথমে যেটা আছে, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এটা করা হয়। তারপরে এখানে কি হয় দেখো, যে এটা মানব জাতির উন্নয়নের কাজে ওই সম্পদকে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়, এগুলো উদ্দেশ্য। আর একটা কি দেখো, যে প্রাকৃতিক সম্পদ আছে সেটাকে সংরক্ষণ করা হয়। তাহলে এগুলো স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য। নেক্সট আমরা এবার জানবো, দেখো যে আমি বললাম যে এই যে সম্পদগুলোকে আমাদের বাঁচাতে হবে, তার সঙ্গে এমন কোনো শক্তি খুঁজতে হবে বা উৎস যেটার সাহায্যে আমরা বর্তমানে যে পরিমাণে আছে সে তার চেয়ে অনেকটা বেশি হয়ে যায়, দিয়ে আমাদের শক্তির অভাব না হয়। তো এবার আমরা ওইগুলোই জানবো। এবার বিভিন্ন প্রকারের শক্তি সম্পর্কে জানবো যার প্রভাবে আমরা দেখো ভবিষ্যতে বাঁচতে পারবো। তাহলে প্রথমে একটা শক্তি আমরা ধরছি, সেটা সম্পর্কে দেখো, যেটা হবে সৌর শক্তি। তো আমরা জানবো যে সৌর শক্তিটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। এটা একটা দেখো শক্তির উৎস হবে, শক্তির উৎস। আচ্ছা, যেখান থেকে আমরা জানতে পারবো। এবার তার আগে আরেকটা জিনিস জানতে হবে, দেখো শক্তি আবার দুই প্রকারের হতে পারে। একটাকে বলা হয় অনবীকরণযোগ্য শক্তি, আর একটা নবীকরণযোগ্য শক্তি। তো ওটা লিখে নাও, তারপর এটা আমি বলছি। তো তার আগে এটা লিখো, যে যেমন আছে, ধরো প্রথমে বলছি অনবীকরণযোগ্য শক্তি। অনবীকরণযোগ্য শক্তি এটা কি হয় বলছি, তোমরা লিখে নাও। দেখো, যে প্রকার শক্তি আছে যেটা কি, মানে সেটা অফুরন্ত নয়, মানে একদিন শেষ হয়ে যাবে। যেমন কয়লা আছে, কয়লাটা কি আমরা যত ব্যবহার করব ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাহলে যে শক্তিগুলো ধীরে ধীরে মানে সীমিত থেকে যাবে, দিয়ে শক্তি শেষ হয়ে যাবে, সেটা হবে দেখো অনবীকরণ, মানে যেটা পুনরায় বারবার ব্যবহার করা যাবে না, সেটা হবে অনবীকরণযোগ্য শক্তি। আর পুনর্নবীকরণযোগ্য শক্তি বা নবীকরণযোগ্য শক্তি, এটার মানে কি, যে শক্তি আমরা বারবার পুনরায় ব্যবহার করতে পারি এবং সেটা সীমিত নয়, মানে সেটা ভবিষ্যতে শেষ হবে না, সেটাকে বলা হবে নবীকরণযোগ্য শক্তি। যেমন আমি ধরো বললাম সৌরশক্তি। সৌরশক্তি, সূর্য যতদিন আছে কোনোদিন শেষ হবে না, তাহলে এটা হবে একটা কি বলো, যেটা বলছি নবীকরণযোগ্য শক্তি। তারপর আরও ধরো বায়ু শক্তি আছে, সেটা নবীকরণ শক্তি, কারণ বায়ু শেষ হবে না। তাহলে এই যে, আর ধরো আমি বললাম কয়লা বা জীবাশ্ম জ্বালানি শক্তি, সেটা একটা অনবীকরণযোগ্য শক্তি, কারণ সেটা শেষ হয়ে যাবে। এই দুটো বলছি, একটু লিখে নাও। অনবীকরণ শক্তি লিখো, যে শক্তির উৎস বারবার পুনরায় ব্যবহার করা সম্ভব নয়, অর্থাৎ যে শক্তির উৎস সীমিত মানে কি শেষ হয়ে যাবে, তাকে অনবীকরণযোগ্য শক্তি বলে। তোমরা লিখে নাও, তাকে অনবীকরণযোগ্য শক্তি বলে। ঠিক আছে? এটা যেমন জীবাশ্ম জ্বালানি শক্তি, তাহলে এই যে বললাম জীবাশ্ম জ্বালানি শক্তি শেষ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে একটা অনবীকরণযোগ্য শক্তি। আর একটা আছে দেখো নবীকরণযোগ্য শক্তি, ওটা লিখে নাও তোমরা। যে শক্তির উৎস বারবার পুনরায় ব্যবহার করা সম্ভব,
ব্যবহার করা সম্ভব, অর্থাৎ এটা সীমিত নয়, অর্থাৎ এখানে লিখে নাও সীমিত নয়, তাকে নবীকরণযোগ্য শক্তি বলে। এটা লিখে নাও। যেমন নবীকরণ এবং পুনর্নবীকরণ একই কথা। যেমন লিখো, ধরো বললাম সৌরশক্তি, তারপরে আছে ধরো আমি বলছি বায়ু শক্তি, তাহলে এগুলো হচ্ছে সব দেখো নবীকরণযোগ্য শক্তি। আরও পড়বো তার আগে এদিকে ভিডিও লাইক আছে, তোর ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের দেখো ক্লাস 10-এর একটা প্লেলিস্ট তোমাদের ডিসক্রিপশনে আছে, যেখানে প্রত্যেকটা ভিডিও তোমাদের পরপর দেওয়া আছে, সেটা সেভ করে নাও, সেখান থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে, তোমাদের আর খুঁজতে হবে না। এবার যেটা বলছিলাম দেখো যে সৌরশক্তি, আমরা এবার বিভিন্ন ধরনের একটা একটা করে শক্তি দেখব, তারপর সেটার জানতে হবে সেটা সম্পর্কে ডিটেলসে যে সেগুলো কিভাবে হয় সব কিছু। দেখো প্রথমে সৌরশক্তি আমরা জানবো কিভাবে তৈরি হয়, তারপর সেগুলো কি ব্যবহার করা হয় সব কিছু দেখো। তাহলে আমি সৌরশক্তি কিভাবে তৈরি করা হয় আমি দেখো বলছি। সৌরশক্তি জানো তোমরা যে কি থাকে, দেখো সোলার যন্ত্র, সোলার প্যানেল আমি লিখছি, সোলার প্যানেলের মধ্যে জানো তোমরা উৎপন্ন করা হয়। কিভাবে হয় দেখো, সোলার প্যানেল আশা করছি জানো তোমরা, এইভাবে থাকে। তাহলে ধরো এটা আছে, দিয়ে আমি এভাবে জাস্ট দেখাচ্ছি যে দুটো তার আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এভাবে ধরো আছে। তো সোলার প্যানেল কিভাবে কাজ করে, ধরো সূর্য আছে, তাহলে সূর্য থেকে যখন সূর্যরশ্মি আসে দিয়ে সোলার প্যানেলে পড়ে, তখন সেখানে দেখো কি ঘটবে, যে সোলার প্যানেল আছে সেগুলো দেখো অর্ধপরিবাহী দিয়ে তৈরি হয়, প্রধানত সিলিকন দিয়ে তৈরি হয়। তাহলে এবার সিলিকন দিয়ে তৈরি, তাহলে এবার দেখো অর্ধপরিবাহীর একটা বৈশিষ্ট্য হলো, যখন সেটার মধ্যে সূর্যরশ্মি মানে আলোকরশ্মি পড়ে, তখন সেখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখা যায়। ফটো ইলেকট্রিক ইফেক্ট তোমাদের ক্লাস 12-এ আছে, এখন জাস্ট মনে রাখো সেখানে ইলেকট্রন উৎপন্ন হয়। তাহলে কি বললাম, যখন সূর্যরশ্মি সোলার প্যানেলে পড়ে তখন সেটার মধ্যে ইলেকট্রন উৎপন্ন হয়। তাহলে এবার যে ইলেকট্রনগুলো আছে দেখো এক কথায় যখন পড়লো, তাহলে তখন এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটলো, যে ইলেকট্রন উৎপন্ন হলো। যে ইলেকট্রনগুলো যখন তারের মধ্যে ফ্লো হয়, জানো সেটাকে কি বলা হয়, কারেন্ট বলা হয়। আমরা তো জানি তড়িৎ প্রবাহ মানে কি, যখন ইলেকট্রন তারের মধ্যে যায় সেটাই তড়িৎ প্রবাহ হয়। তো এইভাবেই দেখো তড়িৎ শক্তি উৎপন্ন হয়। বোঝা গেল, সূর্যরশ্মি আসে পরিবাহিতে পড়ে, অর্ধপরিবাহিতে, তার ফলে ইলেকট্রন উৎপন্ন হয়, দিয়ে এভাবে তড়িৎ পাওয়া যায়। এটা হলো কিভাবে তড়িৎ শক্তি পাওয়া যায়। এটা পরীক্ষায় পড়বে না, তোমাদের পড়বে যে সৌরশক্তির মানে সুবিধা কি কি, আমাদের সৌরশক্তি যে উৎপন্ন আছে সেগুলোর যে সুবিধাগুলো কি কি হয়। প্রথমে যেটা বললাম সিলিকন দিয়ে তৈরি, এটা ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। আর আলো দেখো, আলোর ফোটন কণা আসে, হ্যাঁ, মানে আলো ফোটন কণা দিয়ে তৈরি হয়, সেই ফোটন কণাটা সিলিকনের মধ্যে পড়ে, দিয়ে তখন ইলেকট্রন উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এবার এটা আর সৌরশক্তির যে সুবিধা বলছি এগুলো দেখো ইম্পর্টেন্ট। প্রথম যেটা সুবিধা দেখো, সৌরশক্তি যেটা আছে সেটা একটা নবীকরণ যোগ্য শক্তি, মানে এক্ষেত্রে এটা কোনোদিনও শেষ হবে না। তাহলে প্রথমে এটা খুব ভালো একটা যে এটা কোনোদিন শেষ হবে না। তাহলে প্রথমটা লিখো, এটি এটি নবীকরণযোগ্য শক্তি, এটি নবীকরণযোগ্য শক্তির উৎস বা শক্তির উৎস। তাহলে এটা একটা বললাম বৈশিষ্ট্য। তারপর সেকেন্ড দেখো, এই যে সৌরশক্তি আছে এটা একটা প্রধান বৈশিষ্ট্য হলো যে এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। তোমরা জানো যেমন জীবাশ্ম জ্বালানি শক্তি পরিবেশে কার্বন ডাই অক্সাইড রিলিজ করে, তার ফলে পরিবেশের ক্ষতি হয়, কিন্তু সৌরশক্তিতে পরিবেশের ক্ষতি হয় না। তো এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর লিখো, পরিবেশ বান্ধব শক্তি, এটি পরিবেশ বান্ধব মানে পরিবেশের ক্ষতি করে না, পরিবেশ বান্ধব শক্তি, এটি পরিবেশ বান্ধব শক্তি। তাহলে পরীক্ষায় 2 নম্বরের যদি পড়ে সৌরশক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো, দুটো পয়েন্ট লিখে দিবা যে নবীকরণযোগ্য শক্তির উৎস হয় এটা, আর এটার পরিবেশের কোনো ক্ষতি করে না। পয়েন্ট জাস্ট তোমরা মনে রাখো যে সোলার প্যানেল থেকে সৌরশক্তি কি কি কাজে ব্যবহার হয়, যেমন তোমরা জানো যে সোলার ক্যালকুলেটর তৈরি করতে ব্যবহার হয়, তারপর সোলার মোটরও হয়, তারপরে আরও আছে যেমন সোলার পাম্প হয়, মানে যেখান থেকে জল উৎপন্ন করা হয়। এগুলো জাস্ট মনে রাখো, এগুলো কোশ্চেন আনসারের সময় আমরা ভালোভাবে লিখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা হয় বললাম সোলার প্যানেল হয়। নেক্সট এবার আমরা যেটা জানবো সেটা হবে বায়ু শক্তি। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই একটু লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বায়ু শক্তি, তো বায়ু শক্তি সম্পর্কে সেম আমরা এগুলো জানতে হবে। দেখো যেগুলো হচ্ছে যে প্রথমে দেখো বায়ু শক্তি কিভাবে উৎপন্ন হয়, তোমরা জানো যে বায়ুকল একটা যন্ত্র থাকে সেটা থেকে। আমি সিম্পল একটা বলছি, ধরো এইভাবে আছে, আমি ধরো বললাম এইভাবে আছে একটা, ধরো বায়ুকল আছে, আমি নর্মাল আঁকলাম, এমনটা হয় না, তোমরা জানো অবশ্যই। দেখো তাহলে এবার দেখো যখন এটা বায়ুর জন্য ঘুরতে শুরু করে, জানো তোমরা বায়ুর প্রভাবে এই যে মেশিনটা আছে সেটা ঘুরতে শুরু করবে, দিয়ে এখানে একটা দেখবা একটা সিস্টেম করা থাকে, সেটা কিভাবে কাজ করে আমি বলছি। দেখো
যখন কোনো জিনিস, যেমন আমরা জানি যে কারেন্ট যখন দেওয়া হয় মোটরের মধ্যে, তখন মোটরটা ঘুরতে লাগে। তোমরা জানো কোনো ইলেকট্রিক মোটরের মধ্যে কারেন্ট দিলে যেমন ফ্যান, পাখা ঘুরতে শুরু করে। তাহলে এবার ধরো আমরা উল্টো কাজটা করব, মানে আমরাই যদি ঘোরাই তাহলে সেখান থেকে কি পাবো? তড়িৎ শক্তি। মানে তড়িতের প্রভাবে ঘোরে, তো যদি আমরাই ঘোরাই তাহলে আমরা কি পাবো? তড়িৎ শক্তি। তাহলে এই প্রিন্সিপালে কাজ করে দেখো, এটার মধ্যে যখন এটা ঘুরতে শুরু করে হাওয়াতে, তখন এখানে তড়িৎ শক্তি পাওয়া যায়। এবার এটা কিভাবে হয় চলতড়িৎ চ্যাপ্টারে আছে, আমি বেসিক বলছি, চলতড়িৎ চ্যাপ্টারে আবার পড়াবো আমরা এগুলো। দেখো কিভাবে কাজ করে। এভাবে ধরো একটা এন মেরু আছে আর একটা এন মেরু আছে, তো কি হয় এন মেরু এবং এন মেরুতে কি হয়? বিকর্ষণ হয়। তাহলে এই যে বিকর্ষণের প্রভাবে, দেখো বিকর্ষণের প্রভাবে এখানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়। মানে একটা থাকে তড়িৎ ক্ষেত্র আর একটা থাকে চুম্বক ক্ষেত্র, দিয়ে দুটোর মধ্যে মানে সংঘর্ষের মতো কাজ, সংঘর্ষ ঘটে, দিয়ে তার ফলে সেখানে কারেন্ট উৎপন্ন হয়। বোঝা গেল? মানে ইএমএফ তড়িৎচালক বলের পরিবর্তন হয়। এগুলো আছে সব আমরা ক্লাস 8 এই ক্লাস 10 আছে চলতড়িৎ চ্যাপ্টারে। এক কথায় মনে রাখো, এখানে বললাম তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটে, তার ফলে তড়িৎ শক্তিটা উৎপন্ন হয়। ঠিক আছে, এটা ডিটেলসে জানবো। এবার দেখো এই যে বললাম তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটলো, তার ফলে ইএমএফ মানে তড়িৎ উৎপন্ন হলো। তাহলে এই যে তড়িৎটা জানো তোমরা যে একটা ধরো পাশের কোনো স্টোরেজ সেভ করা হয়, মানে এখানে ব্যাটারির মতো কোনো কিছু থাকে, দিয়ে সেটা সংরক্ষণ করা হয়, দিয়ে সেই ব্যাটারি থেকে তখন আবার কারেন্টটাকে যখন আমাদের দরকার হয় তখন নিয়ে যাওয়া হয়। তো এইভাবে দেখো কাজ করে বায়ুকল। ঠিক আছে, এবার এখানেও একটা কোশ্চেন আসবে যে বায়ুকল বা বায়ু শক্তির ব্যবহারের যে সুবিধা, তো এটার যে সুবিধাগুলো মানে কি কি হয় এগুলো দেখো আমি বলছি। প্রথম যেটা আগেরটার মতো, এটা একটা কি হয়? নবীকরণযোগ্য শক্তি। আবার লিখো নবীকরণযোগ্য শক্তি মানে কি? এটা কোনোদিনও শেষ হবে না, যতদিন হাওয়া আছে ততদিন এটা চলতেই থাকবে। আচ্ছা, তাহলে এটা প্রথম বললাম। আর সেকেন্ড যেটা বলছিলাম, এটাও একটা পরিবেশ বান্ধব শক্তি, মানে এটাও কোনো পরিবেশের ক্ষতি করে না। তোমরা জানো এটা পরিবেশের কোনো ক্ষতি করে না, আরও উন্নতি করে, কারণ যখন ঘুরবে তখন বিভিন্ন কার্বন ডাইঅক্সাইডের অণুগুলো ধীরে ধীরে ভাঙতে শুরু করে। এবার মনে রাখো, তাহলে বললাম এটা দেখো বায়ু শক্তি খুব একটা উপকারী শক্তি। নেক্সট আর একটা শক্তি জানবো, দেখো সেটা হবে জোয়ার ভাটা শক্তি। তোমরা লিখো জোয়ার ভাটা শক্তি। আচ্ছা, এগুলো দেখো তোমাদের বইয়ে অতটা মানে ডিটেলসে নাই, তোমাদের একটু জাস্ট বইটা রিডিং পড়ে নিও, বাকি তোমরা সব কিছু আমার এখান থেকে বুঝে যাবা। ঠিক আছে, বইটা জাস্ট একটু রিডিং পড়ে নিও, আর বাকি সব কিছু ডিসকাস করবো, শর্ট কোশ্চেন সব কিছু আমরা দিয়ে দেবো চ্যাপ্টারের শেষে। ঠিক আছে, দেখো তোমরা জোয়ার ভাটা এটা কি হয়, জোয়ার ভাটা শক্তি সেটা আমরা জানবো, জোয়ার ভাটা শক্তি সেটা জানবো। তাহলে কি হয় এটাতে জানো তোমরা যে এটা ধরো পৃথিবী আছে, তো পৃথিবীকে যখন চাঁদ বা সূর্যতে আকর্ষণ করে তখন কি হয়? পৃথিবীর যে জলগুলো আছে, দেখো এবার আকর্ষণ করলে পৃথিবীটা সরে যেতে পারে না, তার জন্য পৃথিবীর যে জলগুলো আছে চলে যেতে যায়। জানো তোমরা যে জোয়ার ভাটা মানে কি? আবার বলছি, দেখো যখন চাঁদ পৃথিবীকে আকর্ষণ করবে তখন এই যে জলগুলো আছে সেগুলো চাঁদের দিকে যাওয়ার চেষ্টা করে, কারণ আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এটা নিউটনের সূত্র। তার প্রভাবে জলটা চলে যায়, আবার যখন চাঁদ অন্যদিকে যায় আবার জলগুলো চলে যায়, তো এটাকে জোয়ার ভাটা বলে। মানে জল যাওয়া আসা করে, তোমরা জানো সমুদ্রে জল যায় আবার আসে এটার কারণে, কারণ চাঁদ আকর্ষণ করে। ঠিক আছে, এবার দেখো এই যে যখন জলগুলো, এবার আমি এটা ডিটেলসে দেখাচ্ছি, ধরো এগুলো সমুদ্রের জল আছে, ঠিক আছে, এগুলো সমুদ্রের জল আছে, তাহলে এই যে জলগুলো ধরো এদিকে যাচ্ছে, এবার আমরা ধরো এমন একটা মেশিন করলাম, এখানে একটা এমন মেশিন ফিট করে দিলাম যেটা যখন জলগুলো যাবে তখন এই যে মেশিনটা আছে সেটা ঘুরতে শুরু করবে। বোঝা গেল? মানে এই যে জলগুলো যখন এদিকে যাবে তখন এটা কি ঘুরতে শুরু করবে। এবার আমরা কি বললাম একটু আগে, যে কোনো জিনিসকে আমাদের ঘোরালেই তো সেটাতে তড়িৎ শক্তি পাওয়া যাবে। যেমন আমি বললাম মোটরের ক্ষেত্রে যখন আমরা ঘোরাই তখন কি হয়? তড়িৎ প্রয়োজন হয়। এবার আমরা যদি মোটরকেই ঘোরাই তাহলে কি পাবো? তড়িৎ পাবো। তো সেম দেখো, এবার এটার মধ্যে যখন আমি এটাকে ঘোরাবো তখন এখানে কি পাওয়া যাবে? তড়িৎ শক্তি পাওয়া যাবে। তো এইভাবে দেখো, এটাকে জানো তোমরা কি বলা হয়? টারবাইন বলা হয়। তাহলে এটা হলো টারবাইন। তাহলে টারবাইনের সাহায্যে এটা ঘুরবে, তখন কি হবে? আবার সেম এখানে তড়িৎ চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, দিয়ে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটবে, দিয়ে তারপরে সেখান থেকে বললাম যে দুটি সংঘর্ষের মধ্যে কি উৎপন্ন হবে? তড়িৎ শক্তি, দিয়ে তড়িৎ শক্তি তখন আমাদের পাশের যে সেন্টার আছে সেখানে নিয়ে যাওয়া হয়, তারপরে বাড়িতে সাপ্লাই করা হয়। তো এইভাবে দেখো এটা বললাম জোয়ার ভাটা শক্তিটা কাজ করে। আচ্ছা, এটারও সুবিধাগুলো আগের মতো সেম, এগুলো খুব সোজা, আগের মতো সেম। প্রথম পয়েন্টটা লিখবা, এটা কি হয়? দেখো একটা নবীকরণযোগ্য শক্তি হয়। সেকেন্ড কি বলছি? এটা পরিবেশ বান্ধব শক্তি হয়, মানে এটা কোনোদিনও শেষ হবে না, আর এটা কোনো পরিবেশের ক্ষতি করে না। আরও আছে দেখো ভূতাপ শক্তি, এটাও আছে তোমাদের, তোমরা বললাম একটু বইয়ে রিডিংটা পড়ে নিও। ভূতাপ শক্তি, দেখো ভূতাপ শক্তির মধ্যে কি হয় তোমরা জানো, পৃথিবীর বিভিন্ন অঞ্চল আছে,
ধরো এটা বললাম মাটি আসে, তো সেখান থেকে কি হয়, তাপ উৎপন্ন হয়। জানো তোমরা যেমন জ্বালামুখীর আশেপাশে বা যেসব জায়গায় গরম হয়, সেখান থেকে মাটি থেকে জানো তোমরা যে এমন গরম গরম জল বার হয়, ঠিক আছে। তো এই যে এগুলো বললাম, তাহলে এই ধরো আমি বলছি যে এখানে ধরো এগুলো গরম, তাহলে গরম জল আছে। এবার এটাকে আমরা কিভাবে ইউজ করব, দেখো একটা এমন সিস্টেম করব যেখানে এই যে গরম জলটা আছে, স্টিম মানে যে বাষ্পগুলো এদিকে যাবে। এবার বাষ্পগুলো যখন প্রচুর স্পিডে যাবে, আমরা সেম এখানে ওই আগের মতো একটা সিস্টেম লাগিয়ে দেবো, বোঝা গেল। মানে যখন বাষ্পগুলো যাবে, এই যে সিস্টেম আছে এটা কি হবে, সেম আবার ঘুরতে শুরু করবে। মানে এই যে জলীয় বাষ্পগুলো যাচ্ছে সেগুলো এখানে যাওয়ার সময় এটা ঘুরতে শুরু করবে। এবার যখন এটা ঘুরতে শুরু করবে, তখন আমি বললাম সেম সেম একই কথা, দেখো তড়িৎ চুম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটবে, দিয়ে তার ফলে তখন তড়িৎ শক্তির মধ্যে এটাতে শক্তি যেটা আছে উৎপন্ন হতে শুরু করবে, বোঝা গেল। তাহলে আমাদের কাজ কি, এইভাবে যে স্টিম মানে যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো যাবে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি স্টিম, এটাকে জলীয় বাষ্প বলা হয়, সেগুলো যাবে দিয়ে টারবাইন ঘুরতে শুরু করবে, দিয়ে ধীরে ধীরে শক্তিটা উৎপন্ন হবে। আচ্ছা, আর ভূতাপ শক্তির সুবিধা আবার সেম সেম লিখবা, এটি একটি কি বললাম, নবীকরণযোগ্য শক্তির উৎস হয়। আর 2 নম্বর এটি লিখবা, এটি পরিবেশ বান্ধব শক্তির উৎস। তাহলে এই দুটো পয়েন্ট সেম সেম বারবার সব ক্ষেত্রে জানবো। দেখো যে বায়োমাস শক্তি, হ্যাঁ তোমরা দেখো বায়োমাস শক্তি কি হয়, তাহলে জানো তোমরা যে বিভিন্ন আবর্জনা সব কিছু একটা কোনো ঘর চেম্বারের মধ্যে রাখা হয়, তাহলে এগুলো সব আবর্জনা সব কিছু শাক হতে পারে বা আরও কিছু হতে পারে, যেগুলো আবর্জনা থাকে বিভিন্ন শাকসবজি, তারপর আরও সব কিছু। তাহলে এবার এগুলো যখন একটা ঘরের মধ্যে রাখা হয়, তখন জানো এগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, দিয়ে এগুলো রাসায়নিক পরিবর্তনের কারণে কি হয়ে যায়, গ্যাসের মধ্যে রূপান্তর হয়ে যায়, আর একটু নিচের দিকে কঠিন পড়ে থাকে। তাহলে দেখো এই যে সব কিছু যেগুলো আমি মেশালাম, হ্যাঁ আমরা যে সব জিনিসগুলো মেশানো হয়, বিভিন্ন আবর্জনা, পশু ধরো মারা গেছে সেগুলো, তাহলে এই যে সব কিছু একসঙ্গে মেশালাম সেগুলোকে বলা হয় বায়োমাস। আর যে শক্তিটা উৎপন্ন হলো সেগুলো থেকে, সেটাকে বলা হবে বায়োমাস শক্তি, বোঝা গেল। তাহলে বায়োমাস থেকে যেসব শক্তি আমরা পাবো সেটা হবে বায়োমাস শক্তি, ঠিক আছে, এটা হবে বায়োমাস শক্তি। আর একটা আছে দেখো, যেটাকে বলা হয় বায়ো গ্যাস বা জৈব গ্যাস, তোমরা জানো বায়োগ্যাস বা জৈব গ্যাস। তো এটা কি, এটাও আমি বলছি, দেখো বায়োগ্যাস বা জৈব গ্যাস এটা কি হয়। আচ্ছা, তাহলে এখান থেকে বায়োমাস থেকে যখন পরিবর্তন ঘটলো, দিয়ে যে শক্তিটা উৎপন্ন হলো, তাহলে যে গ্যাস ওখানে আমরা পাওয়া যাবে, যে পরিমাণে গ্যাস পাওয়া যাবে, জানো প্রধানত কি পাওয়া যায়, যে মূল উপাদান সেটা মিথেন হয়, মিথেন পাওয়া যায়, H2S বা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে এখানে যে গ্যাসটা উৎপন্ন হলো, যে গ্যাসটা, সেটাকে বলা হবে বায়োগ্যাস। সেটাতে প্রথমে কি থাকে বললাম, মিথেন থাকে, দেখো 70 থেকে 80% মিথেন থাকে। তারপরে আরও যেগুলো বললাম CO2 থাকতে পারে বা H2S থাকতে পারে। তাহলে এই যে গ্যাসগুলো পাওয়া যায় এগুলো মনে রাখো, আর প্রধান থাকে মিথেন, এটা মনে রাখবা। তাহলে বললাম যে পরিমাণে গ্যাস পাওয়া যাবে সেটাকে বায়োগ্যাস বলা হয়। এবার আরেকটা কোশ্চেন পড়ে যে এগুলোর ব্যবহার কি হয়, ব্যবহার, তাহলে ব্যবহার দেখো প্রথমে কি হতে পারে, তড়িৎ শক্তি উৎপাদনে, তড়িৎ শক্তি উৎপাদন করতে এই যে বায়োগ্যাস এটা ব্যবহার হতে পারে, এটা প্রথম একটা পয়েন্ট। আর আরেকটা হতে পারে দেখো এগুলো জ্বালানি রূপে, জ্বালানি রূপে বা আলো জ্বালাতে, কি বললাম, জ্বালানি রূপে, যেমন কোনো জিনিস পোড়াতে এই গ্যাসটা ব্যবহার করা যেতে পারে, অথবা আলো জ্বালাতে মানে কি এগুলো পুড়িয়ে যখন আলো জ্বলবে তখন সেগুলো এই কাজে আমরা ব্যবহার করতে পারি। আর একটা যদি বলে যে এগুলো সুবিধা কি, তো সেম সেম আগের মতো, প্রথমটা বলছিলাম এটা দেখো একটা কি হয়, নবীকরণযোগ্য শক্তি হয়, পুনর্নবীকরণ বা নবীকরণযোগ্য শক্তি। আর এটা 2 নম্বর লিখো পরিবেশ বান্ধব শক্তি। তো সুবিধায় যেগুলো সব সেম সেম, একটাই পয়েন্ট, আমরা প্রথমে বলেছিলাম যে স্থিতিশীল উন্নয়নের যে শক্তিগুলো হবে সেগুলোর প্রধান বৈশিষ্ট্য থাকতে হবে যে সেগুলো হবে একটা নবীকরণযোগ্য শক্তির উৎস হতে হবে, মানে কোনোদিনও শেষ। আর একটা পয়েন্ট আছে দেখো, যে বায়োফুয়েল নামের আর একটা জিনিস হয়। তো বায়োফুয়েল মানে কি, দেখো আমি লিখছি না, বায়োফুয়েল মানে যেমন বিভিন্ন আবর্জনা, যেমন ধরো গম আছে, তারপর আখ আছে, এগুলো যখন মানে অনেক বছর ধরে থাকে, দিয়ে ধরো পচে গেল, ঠিক আছে, তাহলে এই যে আখ আছে বা গম আছে বা ভুট্টা আছে, তাহলে সেগুলো থেকে যখন সেগুলো ধীরে ধীরে পচে যায়, দিয়ে সেগুলো তরলে পরিণত হতে শুরু করে, দিয়ে তরলে পরিণত হয়ে বায়ো ইথানল বা মিথানল বা ইথানল এগুলো উৎপন্ন হয়, দিয়ে এই যে মিথানল ইথানল এগুলো তরল হয়, তার জন্য এটাকে ফুয়েল বলা হয়, বায়োফুয়েল, ঠিক আছে। এবার দেখো এই যে বায়োফুয়েল আছে এটা পেট্রোলের সঙ্গে মিক্স করা হয়, যেমন এখন তোমরা জানো যে ইথানল যেটা এসেছে, ইথানলকে মিক্স করা হয় দিয়ে পেট্রোলের সঙ্গে ব্যবহার করা
করা হয়। তাহলে এই যে ইথানল আমরা মিক্স করলাম, তাহলে এটা এখান থেকে পাওয়া যায়, এই আবর্জনা থেকে দিয়ে পেট্রোলের মধ্যে গাড়ি চলে সব কিছু। তাহলে এই বায়োফুয়েল মানে বায়োফুয়েল যে তরলটা পাওয়া যায় সেটা হতে পারে। আর বায়োফুয়েলের সাহায্যে আমরা বললাম বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। বাকি একটু বইয়ে যেগুলো আছে একটু রিডিং পড়ো, বাকি সব কিছু আছে। দেখো কোল্ড বেড মিথেন। কোল্ড বেড মিথেন মানে কি, ধরো আমি বলছি এটা ধরো মাটি আছে আমাদের, তাহলে মাটির ধরো আমি নিচের কথা বলছি, তাহলে এভাবে ধরো আছে ভূত্বকের মধ্যে আমরা জানি বিভিন্ন পদার্থ থাকে, ধরো আমি এভাবে বলছি বিভিন্ন স্তর আছে, সেগুলোর মধ্যে যখন মিথেন বার করা হয়, ঠিক আছে, মিথেন যখন উত্তোলন করা হয় বা কয়লা খনির নিচে দেখো, তাহলে এইসব জায়গায় ধরো মানে গ্যাপ আছে, যে গ্যাপের মধ্যে একটা গ্যাস সঞ্চিত হয়, সেটাকে বলা হয় সিএমবি। বোঝা গেল? মাটির নিচে এভাবে গ্যাপ থাকে, সেগুলোর মধ্যে একটা গ্যাস সঞ্চিত হয়, সেটাকে বলা হয় সিএমবি বা কোল্ড বেড মিথেন। কোল্ড বেড মিথেন মানে কি, মিথেনেরই একটা প্রকার, অধিশোষিত প্রকার, ঠিক আছে, মানে মিথেন এক গ্যাসই প্রধানত থাকে। তাহলে এই যে সিএমবি গ্যাস আছে, সেটা দেখো পাইপের মাধ্যমে কি হয়, বার করা হয়। বোঝা গেল? তাহলে এই যে সিএমবি গ্যাসটা মাটির নিচে বললাম বিভিন্ন গ্যাপের মধ্যে থাকে, সেখান থেকে পাইপের মাধ্যমে বার করা হয়। আচ্ছা, এবার এটার কাজ কি? দেখো, এটা প্রধানত কোশ্চেন আসতে পারে যে ব্যবহার, সিএমবি এর ব্যবহার কি কি হতে পারে। এটা দেখো, প্রথমে জ্বালানি রূপে, কোনো কিছু পোড়াতে বা কোনো কিছু রূপে এটা কাজ, জ্বালানি রূপে ব্যবহার হতে পারে, ঠিক আছে এটা। আর তাছাড়া এই যে গ্যাস আছে সেটা থেকে আবার সেম একই, দেখো যে তড়িৎ শক্তি সেগুলো উৎপন্ন করা যেতে পারে। তড়িৎ শক্তি কিভাবে উৎপন্ন করা যাবে, যেমন আগেরটা বললাম বায়োফুয়েল থেকে কিভাবে তড়িৎ শক্তি উৎপন্ন করা যাবে। দেখো, আমরা কি করতে হবে, একটা সিস্টেম, ধরো এখানে আমরা সেই গ্যাসটাকে রাখলাম, দিয়ে ওপরে একটা এভাবে পাইপ রেখে দিলাম, এই পাইপের মধ্যে দিয়ে জল যাবে, জল জল এবার জলটা কি হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। এবার জলটা বাষ্প হবে, এখানে আমরা একটা মেশিন টারবাইন রাখবো, তাহলে সেই টারবাইনটা ঘুরতে শুরু করবে। তাহলে এখানটাতে আমি পোড়ালাম গ্যাসটাকে, দিয়ে জলটা দেখো গরম হয়ে চলে গেল, দিয়ে এখানে টারবাইনটা ঘুরতে শুরু করবে, দিয়ে ধীরে ধীরে এইভাবে দেখো এগুলো ব্যবহার করা হয়। লাস্ট টপিক আজকে আছে আমাদের, দেখো মিথেন হাইড্রেট, খুব একটা ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। মিথেন হাইড্রেট কি হয় এগুলো দেখো আমি বলছি। তো দেখো, মিথেন হাইড্রেট যে বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে, একটা সাদা কেলাসাকার পদার্থ, বরফের মতো দেখতে, ধরো এটা বললাম আমি মিথেন হাইড্রেট, ঠিক আছে। তাহলে প্রথমে এটা দেখো, সাদা কেলাসাকার পদার্থ, বরফের মতো দেখতে হয়, হ্যাঁ, এটা সাদা একটা কেলাসাকার পদার্থ। আচ্ছা, এবার এই যে মিথেন হাইড্রেট আছে, সেটার দেখো সংকেত, মানে যেমন আমাদের হাইড্রোজেনের সংকেত H2, তো এটার সংকেত হয় CH4 5.7 H2O, বা এটা হতে পারে বা 4CH4 23 H2O, ঠিক আছে। তো দেখো এটা বললাম, এই দুটো মিথেন হাইড্রেটের সংকেত হয়, এগুলো তোমরা একটু লিখে নাও। তাহলে বললাম দেখো, এটা একটা সাদা কেলাসাকার পদার্থ হয়, যেটা বরফের মতো দেখতে হয়, অনেকে এটাকে দেখলে বরফই মনে করে, ঠিক আছে। এবার দেখো নেক্সট, এই যে বললাম এটা সংকেত হয়, এটার প্রধান বৈশিষ্ট্য যেটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, এটা দেখো বরফের মতো দেখতে, কিন্তু এটার মধ্যে আগুন ধরতে পারে, যখন তুমি এটাতে আগুন লাগাবে আগুন লেগে যাবে, তার জন্য এটাকে আগুনে বরফ বা ফায়ার আইস বলা হয়, ঠিক আছে। তাহলে এটাতে লিখো 3 নম্বর পয়েন্ট, আগুন জ্বলাই, আগুন জ্বলাই এটিকে ফায়ার আইস বলে, ফায়ার আইস বলে। তাহলে এই পয়েন্টটা একটা মনে রাখবা, যে এটাকে ফায়ার আইস কেন বলা হয়, আগুন জ্বলে। আচ্ছা, আর দুটো পয়েন্ট দেখো, এই যে মিথেন হাইড্রেট আছে, সেটার মধ্যে মিথেন পাওয়া যায় 13.3%। তো লিখো 4 নম্বর পয়েন্ট, মিথেন হাইড্রেট থেকে, মিথেন হাইড্রেট থেকে 13.3% মিথেন পাওয়া যায়। 13.3% মানে বোঝা গেল আশা করছি, মানে 100-তে 13.3% মিথেন থাকবে, মিথেন পাওয়া যায়। আর একটা লাস্ট পয়েন্ট, তারপরে এটা হয়ে যাবে। দেখো, ধরো আমার কাছে 1 লিটার মিথেন হাইড্রেট আছে, তাহলে মিথেন হাইড্রেট একটা কঠিন পদার্থ হবে, তাহলে এই যে মিথেন হাইড্রেটটা থেকে যখন আমরা মিথেন বার করব, 1 লিটার থেকে 170 লিটার মিথেন পাওয়া যাবে, এটা খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল। 1 লিটার ধরো মিথেন হাইড্রেট আছে, সেখান থেকে 170 লিটার মিথেন, এটা কিভাবে সম্ভব? দেখো, যে কঠিন, আমরা জানি কঠিন যখন উষ্ণতায় গরম হয় দিয়ে বাষ্পে পরিণত হয়, তখন সেটা বড় হয়ে যায়, আয়তনটা বেড়ে যায়, তার জন্য 1 লিটারের যে আয়তনটা আছে সেটা বৃদ্ধি পেয়ে কত হয়ে যায়, 170 লিটার, ঠিক আছে। তো লিখো 1 লিটার মিথেন হাইড্রেট থেকে, 1 লিটার মিথেন হাইড্রেট থেকে 170 লিটার মিথেন পাওয়া যায়।
একটা প্রশ্নের উত্তর দাও তোমরা যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি হয়, একটু আগে পড়ালাম, তোমরা বলো কমেন্টের মধ্যে, এখনই আমাকে জানাও। আমি অবশ্যই সব কমেন্ট তোমাদের দেখবো যে বায়োগ্যাসের প্রধান উপাদান। আচ্ছা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি লাইক করে দাও। দেখছো আমি যে সব কিছু পড়াচ্ছি, ক্লাস 7 থেকে 10 প্রত্যেকটা ভিডিও আমি সব কিছু আপলোড করবো। তোমাদের 10-এর যে প্লে লিস্ট আছে ডিসক্রিপশনে, সেটা সেভ করে নাও। আবার পরে ক্লাসে দেখা হচ্ছে, সব কিছু আমি ধীরে ধীরে পড়াচ্ছি। তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে গ্যাসের আচরণ, সেটা তোমরা নিচে দেখো প্লে লিস্টে আছে, সেটা দেখে দেখতে শুরু করে দাও। গ্যাসের আচরণ খুব একটা ভালো অধ্যায়, এটা একটু মানে কম ইন্টারেস্টিং চ্যাপ্টার ছিল, ওটা খুব ভালো। তো অবশ্যই দেখতে থাকো, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।